আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মাস্টারিং এমআরসিওজি ক্লাসে। তো আমাদের নেক্সট সেশন যেটা শুরু হচ্ছে জানুয়ারি 27-এর জন্য, সবাইকে আহ্বান থাকবে আপনারা জেনেসিস এর সাথে থাকবেন। এমআরসিওজি একটি ইন্টারন্যাশনাল ডিগ্রি। এটাকে যদি আপনারা খুব জয় করতে চান তাহলে অবশ্যই একটা সঠিক গাইডলাইন আপনাদের দরকার। তো আমাদের আজকের যে ছোট আয়োজন সেটা হচ্ছে আমরা জেনেসিসে আপনাদেরকে কিভাবে পথ দেখাচ্ছি, এত ভাস্ট সিলেবাসকে কিভাবে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে প্রেজেন্ট করছি যাতে আপনারা আপ টু ডেট থেকে আপডেটেড গাইডলাইন্সকে শর্ট সামারাইজ করে রিভাইজ করে খুবই দ্রুত একটা কমপ্লিট প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসে এই একটি বড় যুদ্ধ জয় করে আসতে পারেন। এই জন্যই আমাদের আজকের আয়োজন। তো আজকে আমি কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো যেটা থেকে কোশ্চেন ইজ মাস্ট। তো আমরা যেহেতু যারা অলরেডি পার্ট 1 পাস করে ফেলছি এমআরসিওজি, তারা যারা পার্ট 2-র জন্য প্রিপারেশন নিতে চাই বা বসতে চাই কিন্তু কনফিউজড হচ্ছে, কিন্তু আমরা জানি যে সিলেবাসটা কি। আমরা সবাই জানি সিলেবাস ফাস্ট, কিন্তু সিলেবাসের মধ্যে মেইন টপিকস যেটা আমরা জানি যে গ্রিন টপ এবং নাইস গাইডলাইন। তো আমি আজকে একটা জিটিজি এবং একটা নাইস আপনাদের সামনে তুলে ধরবো। জিটিজি 26 অ্যাসিস্টেড ভ্যাজাইনাল ডেলিভারি, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। কোশ্চেন আপনারা প্রত্যেক সেশনে এটা থেকে অবশ্যই পাবেন। এমআরসিওজি পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা এমন থাকে যে কিছু কোশ্চেন থাকে যে কিলার কোশ্চেন, এটা আপনারা পার্ট 1-এর সময় থেকেই জানেন। যে কিছু কোশ্চেন দেখবেন যে আপনি মনে করবেন আমি 100টার মধ্যে 60টা অ্যান্সার করছি, আমি পাস করবো, কিন্তু ব্যাপারটা এরকম না। কিছু কোশ্চেন আছে যেটা আপনি যদি মিস করেন বা ভুল অ্যান্সার করেন আপনার অনেক মার্কস কাটা যাবে। আবার ধরেন আপনি গাইনি অনকোলজির একটা কোশ্চেনে আপনাকে অত বেশি ওরা প্রায়োরিটি দিবে না, কারণ আপনি অনকোলজির স্পেশালিস্ট না। কিন্তু অবস্টেট্রিশিয়ান হিসেবে লেবারের কোশ্চেন আপনার ভুল করা চলবে না, সিটিজির কোশ্চেন ভুল করা চলবে না। এগুলোতেই কিলার স্টেশন থাকে। যে এগুলো হচ্ছে কমন কোশ্চেন, কারণ জেনারেল প্র্যাকটিসে একজন অবস্টেট্রিশিয়ান গাইনোকোলজিস্ট হিসেবে জেনারেল প্র্যাকটিসে আপনাকে অনকোলজির খুব কঠিন স্টেজিং এরটা আপনি নাও পারতে পারেন। এক্ষেত্রে হয়তো আপনার ভুল করলেন আপনার কিছু মার্কস কাটা গেল, কিন্তু আপনি একটা লেবারের কোশ্চেন ভুল করলেন আপনার একদম কিলিং স্টেশন মানে কিলার কোশ্চেন, অনেক মার্কস কাটা যাবে এবং আপনি দেখা যাবে যে 1-2%-এর জন্য ফেল করে যাচ্ছেন। এই জন্য কিছু ইম্পর্টেন্ট টপিকসে আজকে আলোচনা করবো। জিটিজি 26 হচ্ছে অ্যাসিস্টেড ভ্যাজানাল ডেলিভারি। যেহেতু আমরা জানি যে এনএইচএস বা ইউকে তে অলওয়েজ ভ্যাজানাল ডেলিভারিটাকেই সবসময় সব জায়গায় ইন্টারন্যাশনালি চেষ্টা করা হয় যাতে ভ্যাজানাল ডেলিভারিটা কন্ডাক্ট করা যায়। তো আমরা একটু দেখবো যে ওখানে অ্যাসিস্টেড ভ্যাজানাল ডেলিভারি রেট কত। এটা হচ্ছে 10 to 15%। এবং নালীপ্যারা এবং মাল্টিপ্যারা এ দুটোর মধ্যে এটা রেট হচ্ছে কত, 1:3। মানে নালীতে আপনার 3 গুণ বেশি লাগছে অ্যাসিস্টেড ডেলিভারিটা। এখন ফ্যাক্টরস প্রুভ টু রিডিউস নিড অফ অ্যাসিস্টেড ভ্যাজানাল ডেলিভারি। তারপরেও মানে কি কি ফ্যাক্টর আপনি ফলো করলে, কারণ অ্যাসিস্টেড ভ্যাজাল ডেলিভারি অবশ্যই কিছু সাইড ইফেক্ট আছে, কি কি ফ্যাক্টরস ফলো করলে আমরা অ্যাসিস্টেড ভ্যাজাল ডেলিভারির রেটটা কমাতে পারি। যদি আমরা কন্টিনিউয়াস সাপোর্ট দেই, মানে কি একজন তার একজন সাপোর্টিভ দৌলা যেটা আমরা বলি সেটা যদি থাকে, পুশিংটাকে যদি আমরা ডিলেট করি, সেকেন্ড স্টেজে আসলেই মা চাপ দেন দরকার নাই। ডিলেট পুশিং ফর 1 to 2 আওয়ার্স, আপরাইট অ্যান্ড ল্যাটারাল পজিশন। একদম সুপাইন হয়ে শুয়ে থাকলে ডিলেইড হয়, সেকেন্ড স্টেজটা প্রলংড হয়। ল্যাটারাল পজিশন ইন ওমেন উইথ এপিডুরাল, এপিডুরাল নিলে সে যাতে সুপাইন না হয়ে থাকে, যাতে একটু ল্যাটারালি থাকে। এবং রিসেন্ট যে এপিডুরাল টেকনিক যেখানে খুবই লো ডোজে এপিডুরাল দেওয়া হয় সেই ক্ষেত্রে দেখা গেছে স্পন্টেনিয়াস বার্থের রেটটাই অনেক বেশি। কারণ আগে মনে করা হতো যে এপিডুরাল দিলেই বুঝি অ্যাসিস্টেড লাগে, কিন্তু নিউ টেকনিকে লো ডোজ এপিডুরাল দিয়ে 6% স্পন্টেনিয়াসের বার্থ রেট ইনক্রিজ করা গেছে। আচ্ছা, আমরা একটু দেখি যে অ্যাসিস্টেড ভ্যাজানাল ডেলিভারি আমরা কোন কোন ক্ষেত্রে করব। সব ক্ষেত্রে তো নিশ্চয়ই আমরা করব না। দেখেন, প্রাইমের ক্ষেত্রে এবং মাল্টির ক্ষেত্রে সেকেন্ড স্টেজের একটা ডিউরেশন আছে। প্রাইমের জন্য 3 আওয়ার্স, ঠিক আছে, প্রাইমের জন্য 3 আওয়ার্স অ্যান্ড মাল্টির জন্য 2 আওয়ার্স। সেকেন্ড স্টেজটা কিন্তু সেকেন্ড স্টেজ 3 আওয়ার্স কখন, উইথ রিজিওনাল অ্যানেস্থেশিয়া। মানে আপনি এপিডুরাল দিলে একজন প্রাইমিকে সেকেন্ড স্টেজে 3 ঘন্টা পর্যন্ত দেখতে পারবেন। তারপরও যদি সে ডেলিভারি না করে তখন অবশ্যই আমাকে অ্যাসিস্টেডে যেতে হবে। আর যদি আমি এপিডুরাল না দিই তাহলে 2 ঘন্টা। আর মাল্টির ক্ষেত্রে এপিডুরাল দিলে 2 ঘন্টা, না দিলে 1 ঘন্টার মধ্যে আপনার সেকেন্ড স্টেজ কমপ্লিট করে ফেলতে হবে। যদি না হয় তাহলে আপনাকে অবশ্যই অ্যাসিস্টেড ভ্যাজানাল ডেলিভারিতে যেতে হবে। ম্যাটারনাল এক্সজশন, কিছু মেডিকেল কন্ডিশন যেখানে আমরা চাই যে মা পুশ না করুক বা ভালসাল বা ম্যানুভার না করুক, যেমন যদি নাইহা ক্লাস 3 or 4 কার্ডিয়াক ডিজিজ থাকে, মার হাইপারটেনসিভ ক্রাইসিস থাকে, সেরেব্রোভাস্কুলার ডিজিজ, প্রলিফারেটিভ রেটিনোপ্যাথি, মাইস্থেনিয়া গ্র্যাভিস এবং স্পাইনাল কর্ড ইনজুরি। ফিটাল ইন্ডিকেশন, যদি সেকেন্ড স্টেজে ফিটাল ডিস্ট্রেস, এটা তো কমন। এবং আফটার কামিং হেডের ডেলিভারি যদি আমরা অ্যাসিস্টেড করতে চাই, আফটার কামিং হেড কোথায়, ব্রিচের ক্ষেত্রে। এখন আমরা একটু প্রি রিকুইজিট দেখবো। আমাদের এই যে জেনেসিসে যে আমরা শর্ট সামারি গুলো প্রোভাইড করি, আপনারা কিন্তু গাইডলাইন যখন জিটিজি দেখবেন আপনারা কিন্তু মনে করবেন যে এটা একটা অথৈ সমুদ্র, কিন্তু সেই গাইডলাইন থেকে কোন
কি ওয়ার্ডস গুলো আপনার পরীক্ষায় লাগবে। এগুলোই আমরা আসলে প্রত্যেকটা আমাদের ক্লাসগুলো এভাবেই সাজানো যে আমরা কিওয়ার্ডস গুলো আপনাদেরকে দেখাই দিব এবং সামারিও প্রোভাইড করব, যাতে আপনাদের পরীক্ষার প্রিপারেশনটা একদম কমপ্লিট প্যাকেজে হয়ে আসে। তো দেখেন এখানে আমরা ছন্দের মাধ্যমে একটা প্রিরিকুইজিট আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এফ ফরসেপস, হ্যাঁ, এফ হচ্ছে ফর ফুল ডাইলেটেশন, ওতে হচ্ছে 0/5 অর 1/5 পালপেবল পার অ্যাবডোমিনালি, মানে কখন আপনি অ্যাসিস্টেড ভ্যাজানাল ডেলিভারিতে যেতে যখন যাবেন তার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার প্রিরিকুইজিট গুলো ফুলফিলড আছে কিনা, তাহলে আপনি কেবল করতে পারবেন। আর এ হচ্ছে মেমব্রেন রাপচার, সিতে অ্যাডিকুয়েট কন্ট্রাকশন এবং মার্কাস থেকে কনসেন্ট নিতে হবে। এমটি ব্লাডার, প্রেজেন্টেশন অ্যান্ড পজিশন নোন অ্যান্ড স্টেশন স্পাইন এট দ্য লেভেল অফ স্পাইন অর বিলো, মানে 0 অর প্লাসে থাকতে হবে, এবং স্যাটিসফ্যাক্টরি অ্যানালজেসিয়া। কন্ট্রাইন্ডিকেশন কি কোন কোন ক্ষেত্রে আছে? যদি মা আপনাকে কনসেন্ট না দেয় এবং সার্ভিস যদি ফুলি ডাইলেটেড না থাকে, আমরা ফিটাল হেড বা ফিটাল হেডের প্রেজেন্টেশন পজিশনটা আমাদের কাছে কনফার্ম না, এবং যদি সিপিডি থাকে, কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন। আগে বলা হতো কোনো ব্লাডবোর্ন যে ভাইরাল ইনফেকশন লাইক এইচবিএসএজি বা হেপাটাইটিস বি বা এইচআইভি, এইসব ক্ষেত্রে অ্যাভয়েড করা হতো যাতে বাচ্চার মাথায় কোনো স্কাল্পে ব্রিচ না হয়, কিন্তু দেখা গেছে এটা হচ্ছে একটা রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, নট অ্যাবসলিউট। এবং সাসপেক্টেড ফিটাল ব্লিডিং ডিসঅর্ডারও যদি থাকে এবং যদি ফ্র্যাকচারের প্রিডিসপোজিশন থাকে কিছু অটোজোমাল ডিজিজে, এসব ক্ষেত্রেও অ্যাসিস্টেড ভ্যাজানাল বার্থ হচ্ছে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, হ্যাঁ, নট অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। আর হচ্ছে যদি আমরা অ্যাসিস্টেড ডেলিভারির সময় প্রেজেন্টেশন বা পজিশনটা বুঝতে না পারি, সেক্ষেত্রে অনেক সময় অন লেবার টেবিলে আল্ট্রাসাউন্ড করে ফিটাল হেডের পজিশনটা অ্যাসেস করা যেতে পারে। এখন আমরা একটু দেখবো যে আমাদের ফরসেপস আর ভেন্টোজের মধ্যে, আমরা তো জানি যে অ্যাসিস্টেড বার্থে ফরসেপস আছে, ভেন্টোজ আছে। এখন আমরা বা ভ্যাকুয়াম ডেলিভারি ফরসেপস নিয়ে কথা বলবো। ফরসেপসের তিনটা ক্লাসিফিকেশন: আউটলেট ফরসেপস, লো ফরসেপস, মিড ফরসেপস। আউটলেট ফরসেপস হচ্ছে কিভাবে বুঝবো আমরা কখন আমরা আউটলেট ফরসেপ করি? যখন আমাদের ফিটাল স্কাল্প ভিজিবল, মানে আপনি ল্যাবিয়া সেপারেট না করে ফিটাল হেয়ার দেখতে পাচ্ছেন, এবং ফিটাল স্কাল রিচ দ্য পেরিনিয়াম, এবং রোটেশন ডাজ নট এক্সিড 45 ডিগ্রি। আউটলেট ফরসেপসে রোটেশন করা লাগে না, সাধারণত রোটেশন লেস দেন 45 ডিগ্রি থাকে। লো যেটা ভ্যারাইটি সেটা হচ্ছে ফিটাল স্কালটা কোথায় থাকবে? +2 তে, এবং বাট নট অন দা পেরিনিয়াম। ফিটাল স্কালের স্টেশন থাকবে কোথায়? +2 তে। এবং লো ভ্যারাইটিতেও দুটো ভাগ আছে, নন রোটেশনাল অর রোটেশনাল। আর মিড ভ্যারাইটি যেটা, সেটাতে হচ্ছে আপনার ফিটাল হেড স্টেশন থাকবে 0 অর +1। এটাতেও নন রোটেশনাল অর রোটেশনাল ভ্যারাইটি। যদি মোর দেন 45 ডিগ্রি আপনাকে রোটেশন করে আনতে হয়, এটাই হচ্ছে রোটেশনাল ভ্যারাইটি। আচ্ছা, সেফটি ক্রাইটেরিয়া যেটা, সেটা আমরা অলরেডি আলোচনা করেছি যে ফরসেপস এর মধ্যে যেগুলো ছিল আমাদের প্রিরিকুইজিট, এখানে একটু ডিটেলস আছে যে আপনি ফুল অ্যাবডোমিনাল ভ্যাজাল এক্সামিনেশন করে দেখবেন যে প্রপার ডাইলেটেশন, ইফেসমেন্ট, কোনো সিপিডি এক্সক্লুড করবেন, ক্যাপুট আছে কিনা, এগুলো আপনি দেখবেন। দেখেন যে ফুল অ্যাবডোমিনাল ভ্যাজাল এক্সামিনেশন আমরা ক্যাপুট এবং মোল্ডিংটা আমাদের দেখতে হবে, ইজ নো মোর দেন মডারেট অর +2। ঠিক আছে, মানে আমরা যদি ক্যাপুট বা মোল্ডিং +1 পর্যন্ত থাকে, সেটা আমরা তখন আমরা অ্যাসিস্টেড ডেলিভারি কন্ডাক্ট করতে পারবো। যদি খুব বেশি ক্যাপুট 3+, মানে সেটা তো অবস্ট্রাকটেড ফিচার দেয়, তো এগুলো আমাদেরকে এক্সক্লুড করতে হবে। মাদারের প্রিপারেশনের মধ্যে মার হচ্ছে আপনার ব্লাডারটি ইভাকুয়েট করা আছে কিনা, অ্যাসেপ্টিক টেকনিক আছে কিনা, মার কনসেন্ট নিয়েছে কিনা, এবং আমাদের রিজনাল ব্লকের ব্যবস্থা আছে কিনা। এবং আমাদের স্টাফদেরও প্রিপারেশন লাগবে, যে আমাদের একদম যে স্কিল্ড, নলেজেবল, এক্সপিরিয়েন্সড স্টাফ, সেই এটা কন্ডাক্ট করবে। অন্য কেউ যদি করতে চায় সে একজন সুপারভাইজারের আন্ডারে করবে, এবং অ্যাডিকুয়েট ফ্যাসিলিটি থাকবে, আমার নিউনাটোলজিস্ট থাকবে, এবং আহ, এবং যে কোনো আমাদের সিজারিয়ান সেকশনেরও ফ্যাসিলিটি থাকতে হবে যদি কোনো কারণে আমার অ্যাসিস্টেড ডেলিভারি যদি ফেইল হয়, যাতে আমরা দ্রুত সিজারিয়ান সেকশনে যেতে পারি। এবং একজন পার্সোনাল প্রেজেন্ট থাকবে হু আর ট্রেন্ড ইন নিউনাটাল রিসাসিটেশন। এখন আমাদের যে একটা কনফিউশন হয় যে অ্যাসিস্টেড ডেলিভারি কি আমরা লেবার রুমে করব না অপারেশন থিয়েটারে করব। নর্মালি আমরা কি কোথায় করি? আমরা সবাই জানি যে আসলে বাথরুমে করা হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি অ্যাসিস্টেড ডেলিভারি বাথরুমে না, থিয়েটারে আপনার কন্ডাক্ট করতে হবে। এই ধরনের কিছু প্যাচের কোশ্চেন আপনার আসবে। দেখেন আমরা যে এতক্ষণ দুটা ভ্যারাইটি বলছিলাম যে লো, মিড অ্যান্ড হচ্ছে আউটলেট ভ্যারাইটি, আমাদের ক্ষেত্রে যেটা নন রোটেশনাল লো পেলভিক অ্যান্ড লিফট আউট যেটা আউটলেট, আউটলেট আর লো এর নন রোটেশনাল ভ্যারাইটি, এই দুটো আমরা বাথরুমে সেফলি কন্ডাক্ট করতে পারবো। কিন্তু এর উপরে যদি থাকে, যেটা মনে করেন যে মিড ফরসেপস আপনার করতে হচ্ছে বা রোটেশনাল লো ভ্যারাইটি, সেগুলো আপনাকে থিয়েটারে কন্ডাক্ট করতে হবে।
এখন আমরা দেখি যে হাই রেট অফ ফেইলিউর, মানে অ্যাসিস্টেড বার্থ করলে যে সবগুলোতে আমরা সাকসেসফুল হব তা না। তো কোথায় আমাদের ফেইলিউর হতে পারে? যদি ম্যাটার্নাল বিএমআই গ্রেটার দ্যান 30, শর্ট ম্যাটার্নাল স্ট্রেচার, ফিটাল ওয়েট মোর দ্যান 4 কেজি অর ক্লিনিক্যালি বিগ বেবি, হেড সার্কামফারেন্স অ্যাবাভ 95th percentile, occipito posterior position, mid pelvic birth, or when 1/5 of the head is palpable per abdomen। ঠিক আছে? তাহলে মানে মার যদি শর্ট স্ট্রেচার, মার যদি অনেক বেশি ওয়েট থাকে, বাচ্চা যদি বড় হয় এবং বাচ্চার যদি বিপিডি বেশি থাকে এবং বাচ্চার পজিশন যদি অক্সিপিটো পোস্টেরিয়র এবং মিড পেলভিক বার্থ, যেটা আমরা বলছি যে আপনি মিড ভ্যারাইটি যে যে ফরসেপস, এগুলোতে সাধারণত ফেলিউর রেট হাই থাকে। ঠিক আছে, এই জন্য অবশ্যই এগুলো থিয়েটারে আপনাকে কন্ডাক্ট করতে হবে, যাতে আপনি ফেইল্ড হলে দ্রুত সিজারিয়ান সেকশনে করে বাচ্চাকে সেভ করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে ফরসেপসের কিছু পিকচার। আমরা ইউজুয়ালি এই ফরসেপসটা সবাই ইউজ করি, যারা রিগলিস ফরসেপ। আর এটা হচ্ছে কিল্যান্স ফরসেপস। যখন রোটেশনাল ফরসেপ করতে হয় তখন কোনটা প্রয়োজন হয়? এটা হচ্ছে কিল্যান্স ফরসেপস লাগে। আচ্ছা, ফরসেপসের পার্ট গুলো আমরা একটু জেনে রাখি, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। ব্লেড, শ্যাফট এন্ড হ্যান্ডেল। কিছু স্পেসিফিক সিচুয়েশন যেখানে ফরসেপস ইজ প্রেফার্ড মোর দেন ভেন্টোস, where excessive caput is present over the vertex, prematurity, face presentation, after coming head of the breech এবং maternal condition that preclude pushing। সাধারণত ভেন্টোসে কিন্তু ভ্যাকুয়ামে মাকে পুশ করতে হবে, তখন এটা আপনাকে অ্যাসিস্ট করবে ডেলিভারিতে, কিন্তু ফরসেপসে সাধারণত মার পুশিং প্রয়োজন হয় না। এই জন্য যেখানে মা পুশ করতে পারবে না বা কন্ট্রাইন্ডিকেটেড লাইক ম্যাটার্নাল কার্ডিয়াক ডিজিজ, তখন কিন্তু আমাদের প্রেফারেবল মেথড হচ্ছে ফরসেপস ডেলিভারি। আচ্ছা, ফরসেপস আমরা ধরেন ট্রাই করছি, আমরা কখন ডিসকন্টিনিউ করব? আমরা যদি দেখি যে ফরসেপসটা আমরা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারছি না, অ্যাপ্লাই না করতে পারলে দুইটা হ্যান্ডেল লক হবে না। এবং যদি আমরা তিনটা পুল, ধরেন লক হলো, এখন আপনি তিনটা পুল দিলেন কিন্তু ডেলিভারি হলো না, এবং ইফ ইউ পারফর্ম রোটেশনাল ফরসেপস এন্ড নো রোটেশন উইথ জেন্টাল ট্র্যাকশন, যদি আমরা ডিসিশন নেই যে রোটেশনাল ফরসেপ লাগবে, আমরা অ্যাপ্লাই করলাম এবং জেন্টাল ট্র্যাকশন দিয়েও কোনো রোটেশন হচ্ছে না, তাহলে আপনাকে ফরসেপস ডিসকন্টিনিউ করে দিতে হবে। এখন আমরা দেখবো ভ্যাকুয়াম ডেলিভারি। এটা হচ্ছে কিউই ভেন্টোস মেশিন বা ভ্যাকুয়াম মেশিন। এটা ওদের দেশের, এটা হচ্ছে এই স্কাল্পে অ্যাপ্লাই করা হয় অক্সিপিটোর ওখানে, এবং এটা দিয়ে আপনার ম্যানুয়ালি প্রেস করে নেগেটিভ সাকশন দেওয়া হয়। আচ্ছা, ভ্যাকুয়ামে সাধারণত ম্যাটার্নাল ট্রমা অনেক কম হয়, কিন্তু ফরসেপসের সাকসেস রেট বেশি দেন ভ্যাকুয়াম। এখন আমরা ভ্যাকুয়াম যদি করি, যেমন ফরসেপস আমরা দেখলাম তিনটা পুল দেওয়ার পর যদি ডেলিভারি না হয়, তাহলে আপনাকে ফরসেপস ডিসকন্টিনিউ করতে হবে। আর ভ্যাকুয়ামের ক্ষেত্রে ধরেন আপনি কাপটা মাথায় অ্যাপ্লাই করছেন, কিন্তু দুইটা পপ অফ হলো, মানে দুইবার লাগানোর চেষ্টা করলেন কিন্তু দুইটা পপ অফ হলে ভ্যাকুয়াম আপনাকে ডিসকন্টিনিউ করতে হবে। ভ্যাকুয়ামের কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, যেমন ফিটাল পজিশন যদি আমরা প্রপারলি ডিটারমাইন না হয়, স্কাল্প বাদে অন্য কোনো প্রেজেন্টেশন যেরকম ব্রিজ, ফেস, এগুলোতে আপনি ভ্যাকুয়াম করতে পারবেন না, কারণ ওটাকে অক্সিপিটোর উপরে আপনার কাপটাকে অ্যাপ্লাই করতে হয়। এবং প্রিম্যাচুরিটি, সাধারণত প্রিম্যাচুর বেবিদের ক্ষেত্রে মাথাটা সফট থাকে, ভ্যাকুয়ামে সাধারণত বাচ্চার কেফাল হেমাটোমা, সাবগ্যালিয়াল হেমোরেজ, অনেক ক্ষেত্রে ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ পর্যন্ত হতে পারে। এই জন্য যদি প্রিম্যাচুর বেবি থাকে, সেখানে 32 উইক্স এর নিচে হলে অবশ্যই আমরা ভেন্টোস অ্যাভয়েড করব। আর 32 থেকে 36 উইক্স হলে আমরা কশাসলি ভেন্টোস ব্যবহার করতে পারি, কিন্তু প্রিম্যাচুরদের জন্য ফরসেপসি হচ্ছে মোর বেটার। আমরা সবসময় একটা গ্রসলি মনে রাখবো, ফরসেপস আর ম্যাটার্নাল এবং পেরিনেটাল আউটকাম, ফরসেপস আর ভেন্টোসের মধ্যে আলাদা করে পার্সেন্টেজ করে এখানে জিটিজি গাইডলাইনে আছে। তো আমরা এত ডিটেলস পার্সেন্টেজ মনে রাখতে পারবো না, আমরা গ্রসলি মনে রাখবো ম্যাটার্নাল যে কোনো ট্রমা ফরসেপসে বেশি, ফিটাল যে কোনো ট্রমা ভেন্টোসে বেশি, যেরকম কেফাল হেমাটোমা, ফেস রেটিনাল হেমোরেজ, জন্ডিস, সাবগ্যালিয়াল বা ইন্টারক্রেনিয়াল হেমোরেজ, এগুলো হচ্ছে মোর ইন ভেন্টোস। আর মোর এপিসিওটমি, মোর বার্বোভ্যাজানাল টিয়ার, অবস্টেট্রিক অ্যানাল স্ফিংক্টার ইনজুরি, এগুলোর ইনকন্টিনেন্স, এগুলোর মোর চান্স ইন ফরসেপস। আচ্ছা, এখন হচ্ছে যে এপিসিওটমি আমরা দিব কিনা। সাধারণত দেখা গেছে যে এপিসিওটমি কিন্তু আপনি অবশ্যই প্রয়োজন হলে দিবেন। ফরসেপসে দেখা গেছে যে এপিসিওটমিটা অনেক বেশি প্রয়োজন। দ্য এভিডেন্স টু সাপোর্ট ইউজ অফ মিডিওল্যাটারাল এপিসিওটমি অ্যাট অ্যাসিস্টেড ভ্যাজিনাল বার্থ in terms of preventing obstetric anal sphincter injury is stronger for nulliparous women and for birth via forceps। দেখা গেছে যে নালিপেরাতে যদি আমাদের ফরসেপস করা লাগে, অবশ্যই মিডোল্যাটারাল এপিসিওটমি যদি আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দেই, যখন হেডটা পেরিনিয়ামকে স্ট্রেচ করে, তখন এপিসিওটমি দিলে এটা আপনাকে অনেকটা হেল্প করবে। এবং যদি আমরা অ্যাসিস্টেড বার্থ কমেন্স করি, আমরা অবশ্যই সিঙ্গেল ডোজ অ্যান্টিবায়োটিক দিব। কি অ্যান্টিবায়োটিক? এটা কিন্তু পরীক্ষায় আসে, আইভি অ্যামোক্সিসিলিন অ্যান্ড ক্ল্যাভুরানিক অ্যাসিডের সিঙ্গেল ডোজ। এবং এটা আপনি দিয়ে দিতে হবে কতক্ষণের মধ্যে? উইদিন 3 আওয়ার্স অফ বার্থ।
is significantly reduce the chance of maternal infection. এটা হচ্ছে একটা ফ্লো চার্ট। আমরা এতক্ষণ যা যা বলছি যে আমরা একটা অপারেটিভ ভ্যাজানাল বার্থ কিভাবে কন্ডাক্ট করবো, আমাদের অপটিমাল স্পেসটা আমাদের চুজ করতে হবে। ইজ ইট ক্যান বি ডান ইন লেবার রুম অর থিয়েটার, সিলেক্ট অপটিমাম ইনস্ট্রুমেন্ট, কোনটা আপনি চুজ করবেন, প্রিম্যাচিউর বাচ্চা নাকি ম্যাচিউর বাচ্চা, প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করবে আপনি কোনটা চুজ করবেন, ম্যাটারনাল পুশিং এর উপর ডিপেন্ড করবে আপনি কোন ইনস্ট্রুমেন্টটা চুজ করবেন। কারেক্ট অ্যাপ্লিকেশন ইনস্ট্রুমেন্ট, তাহলে একজন স্কিলড পারসন অ্যাপ্লাই করবে ফরসেপস বা ভেন্টোস, সে কারেক্টলি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং অ্যাটেম্পট রোটেশন, যদি রোটেশনাল করতে হয় তাহলে অবশ্যই আপনাকে রোটেশন অ্যাটেম্পট করবেন, এবং যদি রোটেশন করা সম্ভব হয় তখনই আপনি ট্র্যাকশন দিবেন, অ্যাটেম্পট ট্র্যাকশন। একটা মিনিট। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম যে ফ্লো চার্টে আমরা যখন রোটেশন কমপ্লিট হবে তখন আমরা ট্র্যাকশন অ্যাটেম্প্ট করব, এবং ট্র্যাকশন জেন্টলি ট্র্যাকশন দেওয়ার পর আমরা রিঅ্যাসেস করব। যদি আমাদের ফরসেপসের 3টা পুলের পরে ডেলিভারি না হয় তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, এটা অ্যাভয়েড করতে হবে, মানে ফরসেপসটা ডিসকন্টিনিউ করতে হবে। আর হচ্ছে দেখা গেছে যে ফরসেপসে যদি একবার ফেইল্ড হয় তাহলে আপনাকে সরাসরি সিজারিয়ান সেকশনে যেতে হবে। আর যদি ব্রিচ ডেলিভারি, যদি আমরা ভ্যাকুয়াম ট্রাই করি তাহলে ভ্যাকুয়াম ডেলিভারির পরে যদি আমাদের কোনো কারণে ফেইল্ড হয় বা টু পপ অফ হচ্ছে, আমরা ভ্যাকুয়ামটা ডিসকন্টিনিউ করি, তাহলে আমরা একবার ফরসেপস দিয়ে দেখতে পারি। ঠিক আছে? এবং আমরা 3টা পুলের পর যখন রিঅ্যাসেস করলাম যে যদি ডেলিভারি ইমিনেন্ট হয় তাহলে ডেলিভারি হয়ে গেল, আর যদি ফেইল্ড হয় তখন আমরা কি করব, ফরসেপসের পরে ফেইল্ড হলে সরাসরি সিজারিয়ান সেকশনে চলে যাব। এবং যদি ডেলিভারি কমপ্লিট হয়ে যায় তাহলে ইনফর্ম নিউনাটোলজিস্ট অ্যান্ড দ্য রিস্ক অফ নিউনাটাল মরবিডিটি, এবং আমরা টোটাল প্রোফর্মাটা কমপ্লিট করব এবং ডিব্রিফ করতে হবে পেশেন্টকে এবং তার ফ্যামিলিকে। ঠিক আছে? এবং আফটার ডেলিভারির পর অবশ্যই একটা সেফটি চেক মাস্ট, কারণ এখানে বাচ্চাটা ডিস্ট্রেস আছে, তাহলে আমাদের পেয়ার্ড কর্ড ব্লাড স্যাম্পল লাগবে। একটা ডেলিভারি পর অবশ্যই আমরা সেফটি চেক করব, যেমন যেহেতু অ্যাসিস্টেড বার্থ আমরা করছি, ফিটাসটা অবশ্যই ডিস্ট্রেসে ছিল, আমরা পেয়ার্ড কর্ড ব্লাড স্যাম্পল নিব, পেশেন্টকে ডিব্রিফ করেছে কিনা, ইনসিডেন্ট রিপোর্টিং, যদি কোনো অ্যাডভার্স ইভেন্ট হয়, অ্যাডভার্স ইভেন্ট মানে কি, যদি কোনো আপনার ফিটাসে কোনো ইনজুরি হলো বা মার কোনো 4 ডিগ্রি টিআর হলো, এই ধরনের অ্যাডভার্স ইভেন্ট হলে অবশ্যই ইনসিডেন্ট রিপোর্টিং করতে হবে। মার প্রপার পেইন ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট, কারণ তার ব্লাডার ইভাকুয়েশনের ব্যাপার আছে। পিটি রিস্ক প্রোফাইলেক্সিস, এক্সক্লুড ভয়েডিং রিটেনশন অর ডিফিকাল্টি, এবং মাকে একটা প্রপার ফিজিওথেরাপি শেখাতে হবে যাতে সে তার টোনটা আবার রিগেইন করতে পারে, এবং সাইকোলজিক্যাল সাপোর্ট। আমাদের অ্যাসিস্টেড পার্টের পার্টটুকু এখানে শেষ। এরপর আমাদের নেক্সট যে টপিকসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারপার্টাম সিটিজি। মিনিট।
আমরা এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, যেটা হচ্ছে সিটিজি। সিটিজি হচ্ছে আমাদের নাইস গাইডলাইনের। সিটিজি কিন্তু অ্যাকর্ডিং টু নিউ নাইস গাইডলাইন আমরা আলোচনা করব। জেনেসিস অলওয়েজ আপডেটেড গাইডলাইন আপনাদেরকে প্রোভাইড করবে, কারণ আপনি যতই কমপ্লিট প্রিপারেশন নেন না কেন, কিন্তু আপনি যদি আপডেটেড গাইডলাইনের সাথে না থাকেন, তাহলে কিন্তু আপনি পরীক্ষায় কোশ্চেন অ্যান্সার করবে, আপনার কাছে মনে হবে যে সঠিক অ্যান্সার করেছি, কিন্তু গাইডলাইনে কিন্তু টুকিটাকি চেঞ্জ অবশ্যই হয়। এই জন্য আপডেটেড গাইডলাইন গুলোই ফলো করা আপনাদের জন্য বেটার। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে নিউ নাইস গাইডলাইনের সিটিজির কি কি চেঞ্জ আসছে। একটা সিটিজিকে আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন। সিটিজির কোশ্চেন ছাড়া কোনো পার্ট টু এর পরীক্ষা হবে না। পার্ট টু এর পরীক্ষায় আপনি সব সময় 2, 3 থেকে 4টা সিটিজির কোশ্চেন পাবেন, এবং সিটিজির কোশ্চেনের সিনারিও গুলো এত বড় থাকে এবং এতগুলো স্টেম থাকে যে আপনি দেখে অ্যান্সার করতে গেলে মাথাটা ঘুরে যায়। এই জন্য আপনাকে খুব প্রম্পট হইতে হবে যে আপনি সিটিজি দেখে পুরো সিনারিওটাকে একদম চোখের সামনে ভাষায় ফেলতে হবে। তো যে কোনো সিটিজির কোশ্চেন আপনি কিভাবে ফার্স্টে অ্যাপ্রোচ করবেন, দেখেন ডক্টর সি ব্রেভাডো, এটা হচ্ছে একটা, জাস্ট আমরা একটু মনে রাখার জন্য যে একটা সিটিজির কোশ্চেন আসলে প্রথমে আমরা কি দেখবো, ডিফাইন দ্য রিস্ক। দিতে হচ্ছে ডিফাইন রিস্ক, যে মার মার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, মা কি লো রিস্ক মাদার নাকি হাই রিস্ক মাদার। তারপরে আমরা দেখি সিতে কি কন্ট্রাকশন, তার কন্ট্রাকশন কতগুলো আসতেছে, যে প্রতি 10 মিনিটে তার কন্ট্রাকশন কতগুলো, যদি এটা লেবারের সিটিজি হয়। তারপরে বিতে কি বেজ লাইন, অবশ্যই আমরা ফিটাল হার্ট রেটের বেজ লাইনটা দেখবো, যেটা কি 120 থেকে 160-এর মধ্যে আছে কিনা। বি ফর ভ্যারিয়েবিলিটি, ভ্যারিয়েবিলিটিকে আমাদের 5 থেকে 25 বিট পার মিনিটের মধ্যে ওঠানামা করছে কিনা। আর এটা কি এতে অ্যাসিলারেশন, অ্যাসিলারেশন থাকলে ভালো, না থাকলে অসুবিধা নাই। আর ডিতে ডেসিলারেশন, ঠিক আছে। তো ডেসিলারেশনের মধ্যে আর্লি ভেরিয়েবল অর লেট ডেসিলারেশন আর কিনা। এবং ওভারঅল আমরা একটা কমেন্টে যাব যেটা রিঅ্যাসুরিং সিটিজি অর নন রিঅ্যাসুরিং সিটিজি। এখন আমরা একটু দেখি এখনকার সিটিজিটাতে যে চেঞ্জ, সেটা হচ্ছে এখন হচ্ছে হোয়াইট, অ্যাম্বার, রেড। আপনি এই পয়েন্টগুলোকে টুকে এই গ্রুপে এই টেবিলে ফেলে দেখবেন আপনি কি হোয়াইটে আছেন, অ্যাম্বারে আছেন না রেডে আছেন। আপনি যদি কন্ট্রাকশন দেখেন যে ইন 10 মিনিটে <5 কন্ট্রাকশন, তাইলে মানে আপনি হোয়াইট। 5 or more কন্ট্রাকশন ইন 10 মিনিট হলে তাহলে হচ্ছে আপনার অ্যাম্বার, ঠিক আছে। এবং রেডে কন্ট্রাকশনের কোনো গ্রুপ নাই, তার মানে যে 10 মিনিটে 5 আর কম কন্ট্রাকশন থাকে 5 or less, তাহলে হচ্ছে আপনি হোয়াইট। কিন্তু 5 or more হয়ে গেলে এটা হাইপারটনিক, ঠিক আছে, অ্যাম্বারে চলে যাবে। ফিটাল হার্ট রেট যদি 110 থেকে 160-এর মধ্যে থাকে, তাহলে এটা হচ্ছে হোয়াইট। এবং যদি এটা বেড়ে যায়, ফিটাল হার্ট রেট যদি বেড়ে যায়, ইনক্রিজ ইন বেসলাইন ফিটাল হার্ট রেট অফ 20 beats a minute or more from the start of a labor or since the last review an hour, মানে প্রথমে আপনি দেখলেন যে 150 ছিল, হঠাৎ করে 170-এ আসে এবং এভাবেই আসে, তাহলে এটা হচ্ছে অ্যাম্বারে চলে আসবে। অথবা যদি 100 থেকে 109-এর মধ্যে থাকে, তাহলে এটা হচ্ছে অ্যাম্বার। আর যদি 100-র কম বা 160-এর বেশি, তাহলে এটা হচ্ছে রেড কালারে আপনি ফেলবেন। ভ্যারিয়েবিলিটি দেখেন, ভ্যারিয়েবিলিটি 5 থেকে 25-এর মধ্যে হচ্ছে নর্মাল। এখন যদি ফিউয়ার দেন 5 বিটস পার মিনিট ফর বিটুইন 30 and 50 মিনিট, মানে 30 থেকে 50 মিনিট ধরে আপনি সিটিজিটা করছেন, ভ্যারিয়েবিলিটি 5-এর কম অথবা 25-এর বেশি, আপনি 10 মিনিট ধরে দেখলেন যে ভ্যারিয়েবিলিটি টানা 25-এর বেশি, তাহলে এটা অ্যাম্বারে। আর যদি এই 5 আর 25-এর বেশিটা অনেক সময় নিয়ে থাকে অথবা ভ্যারিয়েবিলিটিটা সাইনোসয়েডাল প্যাটার্ন চলে আসে, তাহলে এটা হচ্ছে রেড গ্রুপে আপনি ফেলবেন। ডেসিলারেশনের মধ্যে নো, আর্লি অর ভেরিয়েবল ডেসিলারেশন উইদাউট কনসার্নিং ক্যারেক্টারিস্টিক্স, তাহলে এটা হচ্ছে আপনার হোয়াইট। আর যদি আপনার রিপিটিটিভ ভেরিয়েবল ডেসিলারেশন আসতেছে এবং উইথ কনসার্নিং ক্যারেক্টারিস্টিক্স, বাট এটা 30 মিনিটের কম, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনার অ্যাম্বার গ্রুপে। আর যদি আপনি দেখেন যে রিপিটিটিভ ভেরিয়েবল ডিসেলারেশন উইথ কনসার্নিং ক্যারেক্টারিস্টিক্স ফর মোর দেন 30 মিনিট, মানে 30 মিনিটের বেশি আপনি সিটিজি করছেন, রিপিটিটিভলি ভেরিয়েবল ডিসেলারেশন পাচ্ছেন, তাহলে অবশ্যই আপনার এটা রেড গ্রুপে। এবং যদি অ্যাকিউট ব্র্যাডিকার্ডিয়া অথবা সিঙ্গেল প্রলং ডেসিলারেশন দ্যাট লাস্টিং 3 মিনিটস অর মোর, ঠিক আছে। তো এগুলো আমরা মুখস্থ করে যখন আমরা একটা সিটিজি, আমি কিছু সিটিজি কোশ্চেন আলোচনা করব, তাহলে আমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। তো ওগুলো আমাদের একদম মাথায় থাকতে হবে। এখন আমরা দেখি যে একটা সিটিজিতে আমরা যে জিনিসগুলো এতক্ষণ দেখলাম, যে এখানে কিছু ডেসিলারেশন গুলো, 3টে ডেসিলারেশন আছে, আর্লি, লেট অ্যান্ড ভেরিয়েবল ডেসিলারেশন। আর্লি ডেসিলারেশন হচ্ছে এটা, যে যখন আপনি কন্ট্রাকশনের সাথে মিরর ইমেজ পাবেন, যে কন্ট্রাকশন শুরু, ডেসিলারেশন শুরু, কন্ট্রাকশন শেষ, ডেসিলারেশন শেষ, এটা হচ্ছে আর্লি ডেসিলারেশন। আর্লি ডেসিলারেশন হয় ডিউ টু হেড কম্প্রেশন, এটা অতটা খারাপ না, মানে আর্লি ডেসিলারেশন পাইলে আপনি হোয়াইটে থাকতে পারবেন। আর যদি লেট ডেসিলারেশন, মানে ডেসিলারেশন শেষ
ডেসিলারেশন শুরু কখন? যখন কন্ট্রাকশন শেষ, সেটা হচ্ছে লেট ডেসিলারেশন। এবং লেট ডেসিলারেশন হচ্ছে খারাপ, এটা হচ্ছে ইউটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সিতে পাওয়া যায়। আর ভেরিয়েবল ডেসিলারেশন হয় যখন কোনো কর্ড প্রোলাপস হয়, তখন হচ্ছে আমরা ভেরিয়েবল ডেসিলারেশন পাই, মানে যে ডেসিলারেশনের সাথে কন্ট্রাকশনের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে। আচ্ছা, কিছু কনসার্নিং ক্যারেক্টারিস্টিক্স ছিল যে ভেরিয়েবল ডেসিলারেশনের সাথে আমরা যদি কিছু কনসার্নিং ক্যারেক্টারিস্টিক্স পাই। কনসার্নিং ক্যারেক্টারিস্টিক্স গুলো কোনগুলো? যদি ডেসিলারেশনটা মোর দ্যান 60 সেকেন্ড পারসিস্ট করে, ডেসিলারেশনের মধ্যে ভ্যারিয়েবিলিটি কমে যায়, এবং ফেইলিউর অর স্লো রিটার্ন টু দ্য বেসলাইন অফ ফিটার হার্টেড, মানে একবার যে নামছে ডেসিলারেশন আর বেসলাইনে পৌঁছায় নাই, এবং লস অফ প্রিভিয়াসলি প্রেজেন্ট শোল্ডারিং ইফেক্ট, তাহলে এগুলো হচ্ছে কনসার্নিং ক্যারেক্টারিস্টিক্স। এখন আমরা যে এই ধরনের ডিসলেশন, কন্ট্রাকশন, ভ্যারিয়েবিলিটি এগুলোকে আমরা যে ফেলার পরে তো আমাকে এখন একটা কমেন্ট করতে হবে যে সিটিজিটা কি নর্মাল, সাসপিশিয়াস অর প্যাথোলজিক্যাল। যদি আপনি চারটাই হোয়াইট পান তাহলে এটা একটা নর্মাল সিটিজি, যদি আপনি একটাই অ্যাম্বার পেয়ে যান তাহলে এটা হচ্ছে সাসপিশিয়াস সিটিজি, আর যদি আপনি একটা রেড পান অথবা দুইটা অ্যাম্বার পান তাহলে এটা অবশ্যই প্যাথোলজিক্যাল সিটিজি। এখন যখনই আপনি সাসপিশিয়াস বা প্যাথোলজিক্যাল সিটিজি পাবেন তখন কি করতে হবে আপনাকে? ক্যাটাগরাইজেশন করার পর আপনার আসলে দেখতে হবে যে তার কোনো অ্যান্টিন্যাটাল বা ইন্ট্রাপার্টাম কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা ফর হাইপোক্সিয়া। ঠিক আছে। এবং তখন আমরা কিভাবে ডিসিশন নিব, এই ক্ষেত্রে আমরা মার সাথে তার কি ইচ্ছা সেই ডিসিশন আমরা শুনবো। ম্যাটারনাল কোনো রিস্ক ফ্যাক্টর গুলো আছে কিনা সেটা আবার আমরা দেখবো। এবং যদি সিটিজি নর্মাল হয় তাহলে জাস্ট আপনি মাকে নর্মালি তার ফুল রিস্ক অ্যাসেসমেন্ট করে তার ফাইন্ডিংসটাকে ডকুমেন্টেড করে আমরা তাকে মনিটরিং করতে থাকবো। যদি সাসপিশিয়াস হয় তাহলে আমরা আবার ফুল রিস্ক অ্যাসেসমেন্ট করব, এবং কোনো মানে কজটা কি সাসপিশিয়াস এর সেটা আমরা দেখবো। যদি দেখি যে না মা অক্সিটোসিন পাচ্ছে তাহলে আমরা একটু স্টপ করে দিব। মার হাইপোক্সিয়া বা ডিহাইড্রেশন আছে কিনা এগুলো আমরা দেখার চেষ্টা করব। এগুলো থাকলে এগুলোকে কারেক্ট করব, মার পজিশনটাকে একটু চেঞ্জ করব। তারপরে আমরা আবার মনিটর করবো সিটিজিটা। ঠিক আছে। এবং প্রয়োজনে আমরা সিনিয়রের কনসালটেশন নিব। এখন ধরেন যে আপনি কনজারভেটিভ মেজারমেন্ট গুলো নিলেন, যে আপনি মা যদি ডিহাইড্রেটেড থাকে আপনি একটু ফ্লুইড দিলেন, অক্সিটোসিনটা বন্ধ করলেন, বা খুব বেশি হাইপারটোনিক হয়ে গেল আপনি টোকোলাইটিক দিলেন, টার্বিটালিন বা অ্যাটোসিবান দিলেন, এবং তারপরে আপনি সিনিয়র রিভিউ করলেন। তারপরেও দেখলেন যে আপনি কি কি তখনও দেখলেন যে না ইয়েটা এখনো সিটিজিটা এখন আপনার জন্য রিঅ্যাসুরিং হয় নাই বা নর্মালে পৌঁছায় নাই, তখন আপনি কি করতে পারেন? ফিটাল স্কাল্প স্টিমুলেশন দিতে পারেন। আগে কিন্তু ফিটাল ব্লাড স্যাম্পলিংটা খুব ইউজ হতো, তাই না? এখন কিন্তু নাইস গাইডলাইন থেকে ফিটাল ব্লাড স্যাম্পলিং চলে গেছে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে ফিটাল স্কাল্প স্টিমুলেশন, অনলি স্কাল্পে স্টিমুলেশন করে আপনি দেখবেন যে সিটিজির কোনো চেঞ্জ হয় কিনা। আর না হলে বার্থ আপনাকে এক্সপেডিট করতে হবে, মানে আপনাকে ডেলিভারি করাই ফেলতে হবে, সেটা যে করে হোক, অগমেন্ট করেন বা সিজারিয়ান, কোনটাতে যাবো সেটা ডিপেন্ড করবে তখনকার ডেলিভারি কন্ডিশনের উপর বা তার স্টেজিং এর উপর। আচ্ছা, আর সিটিজি যদি প্যাথোলজিক্যাল হয় সেখানে অবশ্যই একটা আর্জেন্ট রিভিউ করতে হবে সিনিয়র মিডওয়াইফ দিয়ে। আমাদের অ্যাকিউট ইভেন্ট গুলো এক্সক্লুড করতে হবে। কি তিনটে অ্যাকিউট ইভেন্ট আমাদের মাথায় রাখতে হবে? অ্যাব্রাপশিও প্লাসেন্টি, কর্ড প্রোলাপস এবং ইউট্রাইন রাপচার। এই তিনটা হচ্ছে অ্যাকিউট ইভেন্ট। এই তিনটা যদি হয় তাহলেই আপনার সিটিজি হুট করে প্যাথোলজিক্যাল হয়ে যাবে। এক্ষেত্রে আপনার ইমিডিয়েট ইন্টারভেনশন করতে হবে, মানে ইমিডিয়েট আপনাকে সিজারিয়ান সেকশনে যেতে হবে, নাহলে তো আপনি বেবিকে সেভ করতে পারবেন না। এবং এই তিনটা অ্যাকিউট ইভেন্ট যদি আপনি এক্সক্লুড করতে পারেন তখন আপনি আবার ফুল রিস্ক অ্যাসেস করলেন, কনজারভেটিভ মেজার গুলো ট্রাই করলেন, তারপরেও যদি সিটিজিটাকে ইমপ্রুভ না হয় আপনাকে বার্থ এক্সপেডিট করতে হবে। ঠিক আছে। এবং আমরা যদি কখনো এই যে অ্যাকিউট ব্র্যাডিকার্ডিয়া অথবা সিঙ্গেল প্রোলং ডেসিলারেশন পাই ফর 3 মিনিটস অর মোর, তখন কিন্তু অবশ্যই আমাদের আর্জেন্ট অ্যাবস্টেট্রিক রিভিউ করে অ্যাকিউট ইভেন্ট গুলোকে এক্সক্লুড করতে হবে। একই রকম প্যাথোলজিক্যাল সিটিজির মতো যদি আমরা অ্যাকিউট ব্রেডিকার্ডিয়া অথবা প্রলং ডেসিলারেশন 3 মিনিটস অর মোর পাই, তখন আমাদের অ্যাকিউট ইভেন্ট এক্সক্লুড করে আমাদেরকে কিন্তু আর্জেন্ট ডেলিভারি প্ল্যান করে ফেলতে হবে। আচ্ছা, আগে কিন্তু যেরকম ছিল যে আমরা কনজারভেটিভ মেজারের মধ্যে এমন ছিল যে অক্সিজেন আমরা দিব, আমরা ফ্লুইড দিব, কিন্তু এখন কিন্তু সেরকম না। আপনি অবশ্যই যদি কনজারভেটিভ মেজার নিতে হয় আপনাকে অক্সিটোসিন স্টপ করে আপনি টোকোলাইটিক ড্রাগ দিতে পারেন যদি হাইপারটোনিক হয়, অথবা এবং মা যদি হাইপোক্সিক হয় তখন আপনি অক্সিজেন দিবেন, এবং মার যদি ডিহাইড্রেট থাকে তখন আপনি ফ্লুইড দিবেন। সবাইকে গণহারে দেওয়া যাবে না। ঠিক আছে। এবং মার পজিশনটা আপনি চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এখন মাথায় রাখবেন যে নতুন নাইস গাইডলাইনে যে চেঞ্জ সেটা হচ্ছে ফিটাল ব্লাড স্যাম্পলিং আমরা করব না। সরাসরি কোনো প্যাথোলজি থাকলে ফিটাল স্কাপ স্টিমুলেশন দিব, তারপরে যে কোনো কনজারভেটিভ মেজার নিব, অ্যাকিউট ইভেন্ট এক্সক্লুড করব। ডেলিভারি ইমিনেন্ট না হলে আমাদের আর্জেন্ট ডেলিভারি করাই ফেলতে হবে যদি সিটিজিতে আমরা কোনো ইমপ্রুভমেন্ট না পাই।
ঠিক আছে, আমরা এখন কিছু সিটিজির কোশ্চেন একটু সলভ করব। আমরা একটু কিছু কোশ্চেন সলভ করি সিটিজির, এক্ষেত্রে আমাদের কনফিউশনটা ক্লিয়ার হবে। আমরা এখন যা বললাম এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। দেখেন, a 28-year-old woman, Nali Para, 39 weeks of gestation, attend maternity OPT with history of first presentation of less fetal movement for previous 10 hours. Antenatal history is unremarkable. Observation were stable. Abdominal examination confirmed cephalic presentation. Engaged head and no uterine contraction. Ultrasound confirmed normally grown baby with normal Doppler and Leica volume. The CTG is below. What will be the next course of action? এখন আমরা সিটিজিটাকে একটু দেখি। ধরুন এটা একটা সিটিজির ছবি আপনাকে দিবে। আচ্ছা, আমরা একটু সিটিজিটা দেখি। এটা হচ্ছে আমাদের বেস লাইন। আমরা এই বরাবর ধরেন এরকম তো উল্টা নিচে থাকবে, উল্টা নিচে হচ্ছে আপনার ভেরিয়েবিলিটি। বেস লাইন হবে, এটার মাঝখানে আমরা একটা স্কেল বসাই দেখবো যে আমাদের বেস লাইনটা কতদূর। দেখেন বেস লাইনটা হচ্ছে আমাদের 140 কাছাকাছি, এবং এগুলো হচ্ছে ভ্যারিয়েবিলিটি। ভ্যারিয়েবিলিটি 5 থেকে 25-এর মধ্যে আছে। দেখেন 140 থেকে 160-65, এর বেশি কিন্তু উঠতেছে না, তার মানে 5 থেকে 25-এর মধ্যে আছে। এবং দেখেন এটা হচ্ছে একটা কন্ট্রাকশনের নিচের গ্রাফটা, এবং কন্ট্রাকশনের সাথে আমরা একটা অ্যাসিলারেশন পাচ্ছি, এবং দেয়ার ইজ নো ডেসিলারেশন। তার মানে এখানে সবগুলো কম্পোনেন্টই কোথায়, এবং দেখেন এখানে প্রত্যেকটা বড় ঘর হচ্ছে 1 মিনিটের। তাহলে এরকম করে 10টা বড় ঘর হচ্ছে 10 মিনিটের। 10 মিনিটে দেখেন একটা কন্ট্রাকশন, তার মানে কন্ট্রাকশনটাও ভালো আছে, হাইপারটনিক না। তাহলে এটা একটা আমাদের নর্মাল সিটিজি। তাহলে একটা মা যে নিজের লো রিস্ক এখন সব ভালো আছে, তার আমরা আল্ট্রাসাউন্ড করে সব ডপলার লাইকার সব ভালো পাইছি, এবং সিটিজিটাও নর্মাল, তাহলে আমরা তাকে কি করবো, এবং সে তো লেবারে যায় নাই, তাহলে আমরা তাকে কি করতে পারি। এখন আমরা অপশন গুলো দেখি আমার কি কি আছে। যে ক্লোজ অবজারভেশন অফ দ্য সিটিজি ফর অ্যানাদার 30 মিনিট, প্রোস্টাগ্ল্যান্ডিন টু ইনডিউস লেবার, অক্সিটোসিন ইনফিউশন টু অগমেন্ট লেবার, আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন, সিজারিয়ান সেকশন। তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা তাকে আরেকটু ক্লোজলি অবজারভেশন করতে পারি ফর অ্যানাদার 30 মিনিট, তাই না? কারণ আমাদের সবকিছু এখন তার ভালো আছে, শুধু সে লেস ফিটাল মুভমেন্টেই কমপ্লেন করছে। বাকি সব তার অ্যান্টিনাটাল হিস্ট্রি ভালো, তার কোনো রিস্ক ফ্যাক্টর নাই, তার কোনো এক্সেসিভ হাইপারটোনিক কন্ট্রাকশন নাই, তার কোনো এই যে তার প্রেজেন্টেশন ভালো, হেডও এঙ্গেজড, কোনো ইউট্রাইন এত বেশি কন্ট্রাকশন আসতেছে না, তার আল্ট্রাসাউন্ডের লাইকার ভলিউম ভালো, বেবির গ্রোথ ভালো, তাহলে আমরা তাকে আর একটু 30 মিনিট ক্লোজ অবজারভেশন করে করতে পারি আমরা। তো এখানে আর আমাদের ইনডিউস অগমেন্টেশন বা রাপচার মেমব্রেন বা সিজারিয়ানের কোনো রোল নাই। ক্লিয়ার? আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। আ প্রাইমি পেশেন্ট অ্যাডমিটেড ফর ইন্ডাকশন অফ লেবার এট 42 উইকস। Her antenatal course was uneventful. Amniotomy performed 10 minutes ago. A blood stained liquor is draining. তার মানে কি? দেখেন ব্লাড স্টেইনড লাইকার প্রাইমিতে যখন আপনি মেমব্রেন রাপচার করলেন, ব্লাড স্টেন পাইলেন, তার মানে কি অ্যাব্রাপশিও। ঠিক আছে, তাছাড়া তো আর কোনো কজ নাই। তো দ্য সার্ভিক্স ওয়াজ ফুললি ইফেসড, 4 সেন্টিমিটার ডাইলেটেড উইথ দ্য ভার্টেক্স এট -2 স্টেশন। ঠিক আছে, এখন আমরা একটু সিটিজিটার দিকে তাকাবো। দেখেন সিটিজির বেস লাইনটা ছিল এখানে, আমরা হঠাৎ করে যখন অ্যাব্রাপশিও হয়ে গেল তখন আমরা কি পাইছি। অ্যাব্রাপশন কিন্তু অনেক সময় হতে পারে, আপনি মেমব্রেন রাপচার করলে যদি পলিহাইড্রামনিয়াস বা হঠাৎ করে সাডেন রাপচার করা যায়, সাডেন ড্রেন হয়, প্লাসেন্টা কিন্তু অনেক সময় মাইল্ডলি সেপারেট হয়ে আসে। দেখেন আমরা সাডেন একটা ফল পাইলাম, তাই না? সাডেন একদম ডেসিলারেশন, মানে একদম প্রলংড একটা ডেসিলারেশন, তাই না? এবং দেখেন এখানে কন্ট্রাকশনের সাথে সাথে একদম সেই ডিসিলারেশন, এটা কিন্তু আর বেস লাইনে যাচ্ছে না ফিটাল হার্টবিটটা। ঠিক আছে, তার মানে খুবই খারাপ সিটিজি। আমাদের কিন্তু এই ধরনের ক্ষেত্রে মানে এটা একটা অ্যাকিউট ইভেন্ট, অ্যাকিউট ইভেন্টে কিন্তু আপনার বসে থাকার সুযোগ নাই, আপনাকে আর্জেন্ট ডেলিভারি করতে হবে। এখানে কিন্তু কনজারভেটিভেরও কোনো রোল নাই, বসে বসে মাকে অক্সিজেন দেওয়ার, মাকে ফ্লুইড দেওয়ার কোনো রোল নাই। এখানে যেহেতু এটা একটা আর্জেন্ট কন্ডিশন, মানে তিনটা অ্যাকিউট ইভেন্টের কথা বলছি, কর্ড প্রোলাপস, অ্যাব্রাপশিও প্লাসেন্টি, আর এটা কি রাপচার ইউটেরাস। তো রাপচার ইউটেরাস হতে হলে সাধারণত প্রিভিয়াস সিজার একটা হিস্ট্রি যাবে, এটা আমাদের প্রাইমি পেশেন্ট, তাহলে আমাদের অ্যাব্রাপশিও
হওয়ার চান্সই বেশি, এবং এটা অ্যাকিউট ইভেন্ট, এবং অ্যাকিউট ইভেন্ট হলে আপনাকে ইমিডিয়েট সিজারিয়ান সেকশন পারফর্ম করতে হবে। তো এখানে অনেকগুলো অপশন আছে, দেখবেন যে অ্যান্সার হবে যে পারফর্ম সিজারিয়ান সেকশন। আমরা নেক্সট কোশ্চেনটাতে যাব। এ মাদার প্রেজেন্ট টু হার লোকাল হসপিটাল এট 30 complaining of mild abdominal pain, reduced movement, her pulse, blood pressure, fundal height consistent with gestational age, she is not yet in labor and CTG is performed and shows the following. দেখেন আমরা সিটিজি একটু দেখেন, দেখেন বেসলাইন কততে আছে, 150 এর মধ্যে আছে, ভ্যারিবিলিটি ভালো, কন্ট্রাকশনের সাথে আমরা অ্যাসিলারেশন পাচ্ছি, নো ডেসিলারেশন, ঠিক আছে, এবং কন্ট্রাকশনটা খুব বেশি হাইপারটনিক না। এই ক্ষেত্রে আপনার জন্য এখানে কি কোশ্চেন করছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু। দেখেন দিস ইজ এ নন রিঅ্যাসুরিং সিটিজি, এটা তাহলে প্রথমেই ফলস। দ্য বেসলাইন ইজ 160 উইথ প্রলং ডেসিলারেশন, এরকম কিছু নাই। তাহলে দিস ইজ এ রিঅ্যাসুরিং সিটিজি এন্ড দ্য মাদার শুড বি অ্যালাউড হোম আফটার এ ফিউ আওয়ার্স। যেহেতু আমার কাছে মা নিয়ে আসছিল মাইল্ড পেইন এবং রিডিউস মুভমেন্ট, কিন্তু আমি সবকিছু করে দেখলাম যে মা ভালো আছে, সিটিজিটাও ভালো আছে, তাহলে আমার মাকে বলতে পারবো যে সিটিজিটা রিঅ্যাসুরিং এবং তাকে আমরা বাসায় পাঠিয়ে দিতে পারবো, যেহেতু সেই লেবারে যায়নি। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে ডি। এবং আমরা একটু এই কোশ্চেনটা দেখি। আ মাদার প্রেজেন্ট টু হার লোকাল হসপিটাল এট 39 weeks complaining of mild abdominal pain and reduced movement since night before. Her pulse, blood pressure and fundal height consistent with gestational age. She is having contractions. A CTG is performed and shows the following. দেখেন এখানে প্রথমে কি ছিল, এটা বেসলাইনটা কততে ছিল, 140 মধ্যে ছিল, ঠিক আছে, এবং সাডেন একটা ডিসিলারেশন শুরু হলো, মানে একদম প্রলংড একটা ব্র্যাডিকার্ডিয়া, মানে দেখেন সাডেন 60 বিটসে নেমে গেছে, এবং ব্র্যাডিকার্ডিয়াটা প্রলংড মোর দেন কিন্তু 3 মিনিটেরও অনেক বেশি এই ব্র্যাডিকার্ডিয়াটা পারসিস্ট করতেছে। এই ধরনের যদি প্রলংড ব্র্যাডিকার্ডিয়া হয় তাহলে কিন্তু আপনাকে আর্জেন্ট ডিসিশন নিয়ে নিতে হবে, ঠিক আছে। এখন আমরা দেখি এখানে আমাদের কাছে কি কি কোশ্চেন করছে, যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু। দিস ইজ এ নন রিঅ্যাসুরিং সিটিজি, যেহেতু প্রলং ফিটাল ব্র্যাডিকার্ডিয়াটা কি ছিল, এটা রেড গ্রুপের মধ্যে ছিল, এবং একটা যদি আপনি রেড ফিচার পান এটা প্যাথোলজিক্যাল সিটিজি, তাহলে এটা অবশ্যই একটা নন রিঅ্যাসুরিং সিটিজি এন্ড শোজ এ ফিটাল ব্র্যাডিকার্ডিয়া, দ্য বেবি শুড বি ডেলিভার্ড আর্জেন্ট, ঠিক আছে, ক্লিয়ার। আমরা সিনারিওর সাথে সিটিজিটাকে মিলাবো এবং আমাদের অপশন থেকে বেস্ট অপশনটা চুজ করবো। আমরা লাস্ট কোশ্চেনটা দেখবো। দিস সিটিজি from a healthy secondary para, মানে second gravida woman with an uncomplicated pregnancy, her first child delivered by vaginal breech delivery, and now woman admit to hospital at her 40 weeks 4 days due to membrane rupture and starting contraction. Fluid clear, fetus cephalic, estimated weight 3.4 kg, blood pressure 160, cervix effaced, 3 cm dilated, no contractions are intensifying. How should the woman be monitored during labor? আচ্ছা, লেবারে সব মাকে কিন্তু সিটিজি করা হয় না। লেবার যদি নর্মালি প্রোগ্রেস করে, লো রিস্ক গ্রুপ হয়, তাহলে কিন্তু ওরা ইন্টারমিডিয়েট অসকালটেশন করেও মাকে মনিটর করে, ঠিক আছে। তো এখানে মেমব্রেন রাপচার করা হয়েছে এবং একটা সিটিজি করা হয়েছে। এখন আমাদেরকে এটা ছবি দেওয়া হয়েছে, দেখেন সিটিজিতে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে কন্ট্রাকশনের সাথে কি ধরনের ডেসিলারেশন, আমি পরে আসছি একটু আগে, আর্লি ডেসিলারেশন। দেখেন মিরর ইমেজ, কন্ট্রাকশনের সাথে মিরর ইমেজ, এটা হচ্ছে আর্লি ডেসিলারেশন। আর্লি ডেসিলারেশন কিন্তু ভালো, এটা কিন্তু হোয়াইট গ্রুপে ছিল আমাদের। আর্লি ডেসিলারেশন নর্মালি হতেই পারে কন্ট্রাকশনের সাথে, যখন কন্ট্রাকশন আসে বাচ্চার মাথাটা চাপ পড়ে হেড কম্প্রেশন হয়, তখন আর্লি ডেসিলারেশন পাওয়া যায়। তো আর্লি ডেসিলারেশন খারাপ কিছু না, এটা একটা নর্মাল প্রোগ্রেস অফ লেবারের একটা পার্ট। সো এখানে আমরা কি করতে পারবো, যে যেহেতু মাটা লো রিস্ক, মার সব ফাইন্ডিংস ভালো আছে, লাইক আর ক্লিয়ার সবই ভালো, তাহলে আমরা মাকে ইন্টারমিডিয়েট অসকালটেশন করে বাচ্চাকে মনিটর করতে পারবো অথবা সিটিজি করতে পারবো, বিকজ এখানে যে ডেসিলারেশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে একটা নর্মাল ফেনোমেনা আফটার রাপচার অফ এ মেমব্রেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমাদের বি। আশা করি সবাই ক্লিয়ার। তো আমাদের আজকের টপিকস এটুকুই। সিটিজি এবং এই লেবারের অ্যাসিস্টেড ভ্যাজাইনাল ডেলিভারি বা এই ধরনের জিটিজির যে টপিকস গুলো আছে এগুলো তো আমাদের মাস্ট টু নো, এবং এগুলো অবশ্যই কোশ্চেন থাকবেই, মানে নো ডাউট, এবং এগুলো ভুল করলে আমরা অনেক মার্কস হারাই ফেলবো। এই জন্য আজকে ইম্পর্টেন্ট টপিকস গুলো আপনাদের সাথে আলোচনা করলাম। আশা করি আপনারা জেনেসিসের সাথে থাকবেন আমাদের নেক্সট ব্যাচ গুলোতে, এবং আপনাদের হাত ধরে আমরা আরো এগিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।